আবার শুরু করছি আগের দিনের গল্পের পরবর্তী অংশ। পাগল আরও ঢের দেখেছি, তাই ঘটনাটাকে আমার মন থেকে ঝেড়ে ফেলতে কোনো অসুবিধে হলো না। কিন্তু আদিত্যর দিকে চেয়ে বেশ একটু হকচকিয়ে গেলাম। তা চোখে মুখের ভাব পাল্টে গেছে, কারণ জিজ্ঞেস করাতে সে কোনো জবাব না দিয়ে নগেনবাবুকে প্রশ্ন করল, ভদ্রলোককে বলুন তো, করেন কি? নগেনবাবু নিজের হাতেই 2 গিলাস চা আর একটা প্লেটে 4টে নান খাটাই আমাদের সামনে এনে রেখে বললেন, শশাঙ্ক সান্যাল, কে আর করবে? অভিশপ্ত জীবন মশাই, অভিশপ্ত জীবন। চোখ কানের কথা তো বললুম, মাথাটাও গেছে বোধহয়। তবে পুরনো কথা একটিও ভোলেনি। স্কুলের শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে ব্রহ্মপুরের সকলের কান পচিয়ে দিয়েছে। স্কুল মাস্টারের ছেলে, বাপ মরেছে অনেক কাল, সামান্য জমি জমা ছিল। একটিমাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে তার বেশিরভাগটাই গেছে। বউও মরেছে বছর 5 হলো। একটি ছেলে ছিল, বিকম পাশ করে চাকরি পেয়েছিল কলকাতায়। মিনিবাস থেকে পড়ে মারা গেছে গত বছর। সেই থেকেই কেমন যেন হয়ে গেছে। কোথায় থাকেন? যোগেশ কবরেজ ছিলেন ওর বাপের বন্ধু, তারই বাড়িতে একটা ঘরে থাকেন। ও দুবেলা দুটো খেতে পান। আমার এখানে এসে চা বিস্কুট খান আর ওই কোণে বসে। পেমেন্টটিও করা চাই, কারণ আত্মসম্মান ভর্তি আছে পুরো মাত্রায়। যদিও এভাবে কদিন চলবে জানি না। সব মানুষের সময় তো সমান যায় না। আপনারা কলকাতার লোক, ঢের বেশি দেখেছেন আমাদের চেয়ে। আপনাদের আর কি বলবো। যোগেশ কবিরাজের বাড়ি চড়কের মাঠটার পশ্চিম দিকে না? আপনি তো জানেন দেখছি। ব্রহ্মপুরে কি এককালে যোগাযোগ ছিল একটু। নগেনবাবুর কাছে অন্য খদ্দের এসে পড়ায় কথা এগোলো না। দাম চুকিয়ে দিয়ে উঠে পড়লাম। গাড়ির চারপাশে ছেলে ছোকরাদের একটু জটলা হয়েছে এর মধ্যে। তাদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠলাম। এবার আদিত্যই স্টিয়ারিং ধরল। বলল, আমাদের বাড়িটা একটু ঘুর প্যাঁচের রাস্তা, আমিই চালাই। তাহলে বাড়িটা দেখার ইচ্ছে জেগেছে বল? ওটা এসেনশিয়াল হয়ে পড়েছে। তাকে দেখে মনে হলো আদিত্যকে জিজ্ঞাসা করেও ওর মতো পরিবর্তনের কারণটা এখন জানা যাবে না। ওর স্নায়ুগুলো যেন সব টান টান হয়ে আছে। আমরা রওনা দিলাম। চৌমাথার পূবের রাস্তা ধরে কিছু দূর গিয়ে ডাইনি বাঁয়ে খানকয়েক মোড় ঘুরে অবশেষে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পাশে এসে পড়লাম। নহবতখানা সমেত জীর্ণ ফটকটায় এসে পৌঁছতে আর একটা মোড় নিতে হলো। 4 মহলা বাড়িটা যে এককালে খুবই জাঁদরেল ছিল সেটা আর বলে দিতে হয় না। যদিও এখন অবস্থাটা কঙ্কালসার। হানাবাড়ি হলেও আশ্চর্য হব না। বাড়ির গায়ে লটকানো একটা ভাঙা সাইনবোর্ড থেকে জানা যায় একটা সময় কোনো এক উন্নয়ন সমিতির অফিস ছিল এখানে। এখন একেবারে পরিত্যক্ত। ফটক দিয়ে ঢুকে আগাছায় ঢাকা পথ দিয়ে আদিত্য গাড়িটাকে নিয়ে গিয়ে একেবারে সদর দরজার সামনে দাঁড় করালো। চারিদিকে জনমানবের চিহ্ন নেই। দেখে মনে হয় বছর দশকের মধ্যে এ তল্লাটে কেউ আসেনি। বাড়ির সামনেটা বাগান ছিল বোঝা যায়, এখন সেখানে জঙ্গল। তুই কি ভিতরে ঢোকার মতলব করছিস নাকি? আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম, কারণ আদিত্য গাড়ি থেকে নেমে দরজার দিকে এগোচ্ছে। ভেতরে না ঢুকলে ছাদে ওঠা যাবে না। ছাদে? চিলে কোঠায়? রহস্য আরো ঘন করে বলল আদিত্য। অগত্যা আমিও গেলাম পিছন পিছন, কারণ তাকে নিরস্ত করা যাবে বলে মনে হলো না। বাড়ির ভিতরের অবস্থা আরও শোচনীয়। কড়ি বর্গাগুলো দেখে মনে হয় তাদের আয়ু ফুরিয়ে এসেছে। ছাদ ধসে পড়তে আর বেশি দিন নেই। সামনের ঘরটা বাইরের মহলের বৈঠকখানা। তাতে খানতিনেক ভাঙা আসবাব কোণে ডাঁই করা রয়েছে। মেঝেতে 7 পুরু ধুলো। বৈঠকখানার পর বারান্দা পেরিয়ে ঠাকুর দালানের ভগ্নাবশেষ। এখানে কত পুজো, কত যাত্রা, কত কবিগান, পাঁচালী আর কবির লড়াই হয়েছে, তার গল্প আদিত্যর কাছে শুনেছি। এখন এখানে পায়রা, ইঁদুর, বাদুড় আর আরশোলার রাজত্ব। ইটের ফাটলের মধ্যে বেশ কিছু বাস্তু সাপ থেকে থাকলেও আশ্চর্য হব না। ডাইনে ঘুরে কিছু দূর গিয়েই সিঁড়ি। দৃশ্য এবং অদৃশ্য মাকড়সাল জাল দুহাত দিয়ে সরাতে সরাতে আমরা উপরে উঠলাম।
দোতলায় আমাদের কোনো প্রয়োজন নেই, তাই ডাইনে ঘুরে আরও খান 15 সিঁড়ি উঠে ছাদে পৌঁছলাম। এই হলো চিলেকোঠা। এটা আমার প্রিয় ঘর ছিল, বলল আদিত্য। ছেলেবেলায় চিলেকোঠার প্রতি একটা আকর্ষণ থাকে জানি, আমারও ছিল। বাড়ির সব ঘরের মধ্যে এই ঘরটাতেই একাধিপত্যের সবচেয়ে বেশি সুযোগ। এই বিশেষ চিলেকোঠাটির একদিকে দেয়ালের খানিকটা অংশ ধসে পড়াতে একটা কৃত্রিম জানালার সৃষ্টি হয়েছে, যার ভিতর দিয়ে বাইরের আকাশ, মাঠ, ধানকলের খানিকটা অংশ, অষ্টাদশ শতাব্দীর পোড়া ইটের মন্দিরের চূড়ো সবই দেখা যাচ্ছে। সারা বাড়ির মধ্যেই ঘরটার অবস্থাই সবচেয়ে শোচনীয়, কারণ ঝড় ঝঞ্ঝা বয়েছে বাড়ির মাথার উপর দিয়ে সবচেয়ে বেশি। মেঝে চতুর্দিকে খড়কুটো আর পায়রার বিষ্ঠা। এছাড়া এক কোণে আছে একটা ভাঙা আরাম কেদারা, একটা ভাঙা ক্রিকেট ব্যাট, একটা দুমড়ানো বেতের ওয়েস্ট পেপার বাস্কেট আর একটা কাঠের প্যাকিং বাক্স। আদিত্য প্যাকিং কেসটা ঘরের একদিকে টেনে এনে বলল, যদি কাঠ ভেঙে পড়ি তাহলে তোর উপর ভরসা। দুর্গা দুর্গা। উঁচুতে ওঠার কারণ আর কিছুই না, ঘুলঘুলিতে হাত পাওয়া। সেখানে হাতড়ানোর ফলে একটি চড়ুই দম্পতির ক্ষতি হলো, কারণ তাদের সদ্য তৈরি বাসাটি স্থানচ্যুত হয়ে মেঝের আরও বেশ খানিকটা জায়গা জুড়ে খড় কুটোয় ভরে দিল। যাক, বাবা, বুঝলাম আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে। জিনিসটা এক ঝলক দেখে সেটাকে একটা ক্যারামের স্ট্রাইকার বলে মনে হলো, কিন্তু সেটা এখানে লুকোনো কেন? আর 29 বছর পর সেটা উদ্ধার করার প্রয়োজন হলো কেন, সেটা বুঝতে পারলাম না। আদিত্য জিনিসটাকে রুমালে ঘষে পকেটে পড়ল। ওটাকে জিজ্ঞেস করতে বলল, একটু পরেই বুঝবি। নিচে নেমে এসে গাড়িতে উঠে আবার ফিরতি পথ ধরলাম। চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালো। নামলাম দুজনে। ক্রাউন জুয়েলার্স। দুজনে গিয়ে ঢুকলাম শ্যাকরার দোকানে। এই জিনিসটা একবার দেখবেন। পকেট থেকে বার করে পুরু চশমা পরা বৃদ্ধ মালিকের হাতে জিনিসটা তুলে দিল আদিত্য। ভদ্রলোক চাকতিটা চোখের সামনে ধরলেন। এবার আমি বুঝতে পেরেছি জিনিসটা কি। এ তো অনেক পুরনো জিনিস দেখছি। আগে হ্যাঁ, এ জিনিস তো আজকাল আর বড় দেখা যায় না। এটা যদি একবারটি ওজন করে দেখে দেন। বৃদ্ধ নিক্তিটা কাছে টেনে এনে তাতে কালশিটে পড়া চাকতিটা চাপালেন। নেক্সট স্টপ যোগেশ কবিরাজের বাড়ি। আমার মনের কোনো একটা সন্দেহ উঁকি দিচ্ছে, কিন্তু আদিত্যর মুখের ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে 2টি বছর দশকের ছেলে বসে মার্বেল খেলছিল। গাড়ি আসতে দেখে তারা গভীর কৌতূহলের সঙ্গে খেলা ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের জিজ্ঞেস করতে বলল, সান্যাল মশাই থাকেন সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকের ঘরে। সামনের দরজা খোলাই ছিল। বাঁয়ের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আরও এগোতে বুঝলাম সান্যাল মশাই আপন মনে আবৃত্তি করে চলেছেন, দেবতার গ্রাস। আমরা ঘরের দরজার মুখটায় গিয়ে দাঁড়াতেও সে আবৃত্তি চলল যতক্ষণ না কবিতার শেষ পংক্তিতে পৌঁছল। আমরা যে এসে দাঁড়িয়েছি সেটা যেন তার খেয়ালই নেই। একটু আসতে পারি? আদিত্য জিজ্ঞেস করল। আবৃত্তি শেষ হবার পর ভদ্রলোক ঘুরে দেখলেন আমাদের দিকে। আমার এখানে তো কেউ আসে না, ভাবলেশহীন কণ্ঠস্বর। আদিত্য বলল, আমরা এলে আপত্তি আছে কি? আসুন। আমরা ঢুকলাম গিয়ে ঘরের ভিতর। তক্তপোষ ছাড়া বসবার কিছু নেই। দুজনে দাঁড়িয়েই রইলাম। সান্যাল মশাই চেয়ে আছেন আমাদের দিকে। আদিত্য নারায়ণ চৌধুরীকে আপনার মনে আছে? আদিত্য প্রশ্ন করল। বিলক্ষণ, বললেন ভদ্রলোক। আলালের ঘরের দুলাল। ছাত্র ভালোই ছিল, তবে আমাকে কোনো দিন টেক্কা দিতে পারেনি। হিংসে করত, প্রচণ্ড হিংসে, আর মিথ্যে কথা বলতো জানি, বলল আদিত্য। তারপর পকেট থেকে একটা মোড়ক বার করে সান্যালের হাতে দিয়ে বলল, এইটে আদিত্য আপনাকে দিয়েছে। এটা কি? টাকা। টাকা? কত টাকা? 150। বলেছে এটা আপনি নিলে সে খুশি হবে। হাসবো না কাঁদবো? আদিত্য টাকা দিয়েছে আমায়? হঠাৎই মতি হলো কেন? সময়ের প্রভাবে তো মানুষ বদলায়। আদিত্য এখন হয়তো আর সে আদিত্য নেই। আদিত্য বদলাবে। প্রাইজ পেলুম আমি। উকিল রামশরণ বারুজ্যের নিজের হাতে দেওয়া মেডেল। সেটা তার সহ্য হলো না। সে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেল তার বাপকে দেখাবে বলে। তারপর আর ফেরতই দিলে না। বললে পকেটে ফুটো ছিল, গলে পড়ে গেছে।
এটা সেই মেডেলেরই দাম? আপনার পাওনা। সান্যালের চোখ কপালে উঠে গেল। ফ্যাল ফ্যাল করে আদিত্যর দিকে চেয়ে বলল, মেডেলের দাম কিরকম? সে তো বড় জোর 5 টাকা। রূপোর মেডেল তো। রূপোর দাম 30 গুণ বেড়ে গেছে। বটে, আশ্চর্য, এ খবর তো জানতুম না। তবে সান্যাল মশাই হাতে 15টা 10 টাকার নোটের দিকে দেখলেন, তারপর মুখ তুলে চাইলেন আদিত্যর দিকে। এবার তার চোখে মুখে এক অদ্ভুত নতুন ভাব। বললেন, এতে যে বড্ড চ্যারিটির গন্ধ এসে পড়ছে আদিত্য। আমরা চুপ। সান্যাল মিটিমিটি চোখ চেয়ে আছেন আদিত্যর দিকে। তারপর মাথা নেড়ে হেসে বললেন, তোমার ডান গালের ওই আঁচিল দেখে নগা খুড়ো চায়ের দোকানেই আমি চিনে ফেলেছি তোমায়। আমি বুঝেছি তুমি আমায় চেনোনি, তাই সেই প্রাইজের দিনের কবিতাটাই আবৃত্তি করলুম, যদি তোমার মনে পড়ে। তারপর যখন দেখলুম তুমি আমার বাড়িতেই এলে, তখন কিছু পুরনো ঝাল না ঝেড়ে পারলুম না। ঠিকই করেছ, বলল আদিত্য, তোমার প্রত্যেকটা অভিযোগ সত্যি, কিন্তু এ টাকা তুমি নিলে আমি খুশি হব। হুম, মাথা নাড়লেন শশাঙ্ক সান্যাল। টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য, বরং মেডেলটা যদি থাকতো তাহলে নিতুম। আমার ছেলেবেলার ওই একটি অপ্রিয় ঘটনা আমি ভুলে যেতুম, মেডেলটা পেলে আমার মনে আর কোনো খেদ থাকতো না। চিলেকোঠাতে 29 বছর লুকিয়ে রাখা মেডেল, যার জিনিস তার কাছেই আবার চলে এলো। এত দিনেও তার গায়ে খোদাই করে লেখাটা ম্লান হয়নি, শ্রীমান শশাঙ্ক সান্যাল, আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার, 1948। আজকের এই গল্পটা শেষ পর্ব ছিল, তোমাদের শোনালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে, অন্য কোনো গল্প শোনাতে। সবাই খুব ভালো থেকো।